এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার। রঙের উৎসবে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা, গৌর পূর্ণিমার অনেক শুভেচ্ছা। কিন্তু যাদের এই রঙের উৎসবে মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে তাদের সমস্ত কথাবার্তা, তাদের হুমকি, তাদের হুঁশিয়ারি, আজ জবাব চায় বাংলা তাদের জন্য, চোখে চোখ রেখে কথা বলার জন্য, এবং এটা বলার জন্য যে হিন্দু শরণার্থীদেরকে কোনোভাবেই ভারত ছাড়া করা যাবে না। এবং হিন্দু শরণার্থী যারা এখানে এসেছেন, মূলত মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা, তাদের কোনোভাবে এই বাংলা বা ভারত থেকে বিতাড়িত করা যাবে না। সেটা তো আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। তাদের ভোটাধিকারও, তাদের ভোট দেওয়ার অধিকারও কেউ কেড়ে নিতে পারবে না। এবং যদি কেড়ে নিয়ে কেউ তাদের নাম বাদ দিয়ে থাকে, সেই নাম দ্রুততার সাথে আবার ফিরে আসবে ভোটার লিস্টে। দেখুন, এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিজেপির অভ্যন্তরেও কথা আমি শুনেছি, যে সূত্রের খবর বিজেপির অনেক নেতা তারাও বলেছেন যে এত সংখ্যক মতুয়াদের নাম, সেগুলো নিয়ে একটা অস্পষ্টতা থাকছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লোক খেপাচ্ছেন যে নাম তুলতে হবে না, কেউ এসআইআর এর নাম তুলো না, কেউ সিএএতে নিজের নাম নথিভুক্ত করো না, এতে আসলে যাদের সর্বনাশ হয়েছে সেটা মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই মুহূর্তে যে খবর, সেই খবর অত্যন্ত সুখের খবর মতুয়া সম্প্রদায়ের জন্য। আমি জানি না এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বলছে বিলম্বে বোধোদয়। অনেকে বলছেন যে বিজেপির নেতৃত্ব বারবার আবেদন করেছে বলে কেন্দ্রীয় সরকার এটা অবশেষে শুরু করেছে। আবার বিজেপির একাংশ তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তো এই গোটা ঘটনাটা হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি লোক না খেপিয়ে, যদি ঠিকভাবে হেল্পটা করতেন কি করে সিএএতে নাম তোলা যায়, সেটা যদি বলতেন, আজকে এত সংখ্যক মানুষ, তাদের এই সমস্যাটা হতোই না। হচ্ছে তার এক এবং একমাত্র কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লোক খেপিয়ে গেছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সে ব্রেকিং নিউজটা নেব এবং তারপর এক এক করে বাকি অংশ আসবে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, অবশেষে হাই পাওয়ার কমিটি তৈরি হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর একাধিক মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ। এসআইআর শেষ হওয়ার আগেই আপৎকালীন সিএ কমিটি গঠন করলো কেন্দ্রীয় সরকার। দ্রুত নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করলো কেন্দ্র। গত 10 দিনের পর মোট 4টে কমিটি গঠনের খবর পাওয়া যাচ্ছে। এই এম্পাওয়ার্ড কমিটিগুলোর কাজ হবে সিএতে আবেদনকারীদের তথ্য ও নথি খতিয়ে দেখে দ্রুত নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা। দেখুন, এটা রাগঢাক করার কোনো জায়গা নেই। এটা নিয়ে অনেক মানুষের অনেক ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছিল দীর্ঘদিন ধরে। যারা সিএ আন্দোলনকারী, যারা মূলত সিএতে আবেদন করেছেন, তাদের মধ্যেও ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছিল যে এত কিছু থাকা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত সুন্দর একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার পরেও যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা এমএইচএ নাগরিকত্ব আইন নিয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ভারত সরকার যেভাবে নাগরিকত্ব আইন পরিবর্তন করেছে হিন্দু শরণার্থীদের নিয়ে, বিভিন্ন সময় ভারতবর্ষ বা পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারাও যেভাবে বারবার লড়াইটা করেছেন এবং বলেছেন যে ভারত থেকে কোনো হিন্দু শরণার্থীকে বিতাড়িত করা যাবে না, তারপরেও কেন এই কনফিউশনগুলো হলো?
তারপরেও এখন অবধি বহু হিন্দু শরণার্থী তারা বিভিন্ন জেলে এই মুহূর্তে বন্দী রয়েছেন। কথা তো ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তাদের পুলিশ হয়রানি করতে পারবে না। তারপরেও কেন এত হিন্দু শরণার্থী তারা এই মুহূর্তে বিভিন্ন জেলে রয়েছেন? কি করে এত মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের নাম বাদ চলে যাচ্ছিল, এটা নিয়েও প্রশ্ন ছিল। মিনমিনে মিডিয়া এটা নিয়ে কোনো কথা বলবে না, মিনমিনে মিডিয়া এটা নিয়ে কোনো প্রাইম টাইম ডিবেট করবে না, কারণ তারা 17, 18, 20 বছর ধরে তাদের প্রাইম টাইমে কোনোদিন মতুয়াদেরকে ডিবেটের টেবিলে নিয়ে আসেনি, মতুয়াদেরকে নিয়ে আনইন্টারাপ্টেড কভারেজ করেনি। মিনমিনে মিডিয়া তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা সকালবেলা কি খান, তৃণমূল কংগ্রেসের নেতা তার বাড়িতে কতগুলো জবা ফুলের গাছ রয়েছে, তিনি লুচি দিয়ে সাদা আলুর তরকারি খান না বোঁদে খান, এগুলো নিয়ে মিনমিনে মিডিয়ার অনেক কৌতূহল। কিন্তু এই কৌতূহলটা নেই যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের এত সংখ্যক যে নাম বাদ চলে গেছে সেটার কারণটা কি, ভারত সরকার কি বলছে, রাজ্য সরকার কি বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি টানা লোক খেপিয়ে বলে গেছিলেন সিএতে নাম তুলবেন না, তার ফলে কি হয়েছে, কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, যে কারণে আমি লাগাতার জবাব চাই বাংলাতে এই প্রসঙ্গটা তুলছিলাম। কোন কোন বিধানসভা থেকে কত নাম বাদ গেছে বা ডিলিট হয়েছে সেই তালিকাটা যদি একবার দেখাই, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে। কৃষ্ণনগর উত্তর 3076টি নাম বাদ গেছে, এখানেও কিন্তু যথেষ্ট মতুয়া সম্প্রদায়ের বা হিন্দু শরণার্থীদের বাস রয়েছে। কৃষ্ণনগর দক্ষিণে 2250টি মতন নাম এই মুহূর্তে বাদ গেছে, হয়তো এর পরেও কিছু নাম বাদ যেতে পারে, অনেক নাম হোল্ডে রয়েছে। এই 2250টি মতন নাম এটা সংখ্যায় কমবে না, কিন্তু এই 60 লক্ষ নাম যাদের এখনো বিচারাধীন রয়েছে সেখান থেকে কিছু সংখ্যক মানুষকে বাঁচানো যাবে যদি সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দ্রুততার সাথে দেওয়া যায়। রানাঘাট উত্তর পশ্চিম 6704, এরপরে রানাঘাট দক্ষিণ 7000 মতন নাম, 7126, এরপরে হরিণঘাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট, বিজেপির জেতা সিট, অসীম সরকার তিনি নিজে সিএ নিয়ে লড়াই করেছিলেন, 1500 নাম বাদ গেছে, অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের। চাকদা 5864টি নাম বাদ গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট হতে চলেছে। বাগদা সবচেয়ে বেশি, ভাবুন 15303টি নাম এখনো বাদ চলে গেছে। ওই 60 লাখ যেগুলো বিচারাধীন রয়েছে তার মধ্যে থেকে কত নাম বাদ যাবে কেউ জানে না। বনগাঁ উত্তর 7926, বনগাঁ দক্ষিণ 6902, গাইঘাটা 6770। মানে মূলত যে মানুষগুলো সবচেয়ে বেশি গর্বিত, মানে এটা রাগঢাক করার কোনো জায়গা নেই, সবচেয়ে বেশি গর্বিত ভারতে থাকার জন্য, যাদেরকে এক রাতের নোটিসে ভিটে মাটি ছেড়ে পূর্ববঙ্গ থেকে বা অধুনা বাংলাদেশ থেকে এপার বাংলায় চলে আসতে হয়েছে, যারা ধন্য ধন্য করেন প্রধানমন্ত্রী অমিত শাহ, যারা ধন্য ধন্য করেন এই ভারত মাতৃভূমি, এই সংখ্যাটা তাদের অধিকাংশের সংখ্যা। এবং এটা কেন হলো এর জবাব তো দিতে হবে, এবং লাগাতার আমরা এই জবাব চেয়ে এসেছি। কিন্তু স্বস্তির কথা যেটা, তা হলো এই এমপাওয়ার্ড কমিটি তৈরি হয়েছে। এর আগেও একটা কমিটি তৈরি হয়েছিল, এখন 10 দিনে 4টি কমিটি তৈরি হয়েছে, এবং এই মূলত কমিটি তারা লাগাতার এই কাজটাই করবেন। আমি রাজনৈতিক তরজাতে পড়ে যাব, কিন্তু সবচেয়ে বেশি কাজ যে সামাজিক সংগঠন হিন্দু শরণার্থীদের জন্য করেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা ঘোষিতভাবে বলেছে যে এরা কি বানের জলে ভেসে যাবে নাকি, আমার বাপ ঠাকুরদারা বানের জলে ভেসে গেছিল বলে সেই ট্র্যাডিশন কি সমানে চলবে না, থামাতে হবে। এবং আজ যখন ভারতবর্ষে এত শক্তিশালী একটি আইন রয়েছে, সেখানে এটা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতন যে সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো রয়েছে, তারা কি ভাবছে, তারা কি আবেদন করেছে কিনা সেটাও আমরা জানবো। এই মুহূর্তে জিষ্ণু বসু রয়েছেন, বিজেপি থেকে রয়েছেন দীপ্তাশ্ব যশ, আজিজুল বিশ্বাস অধ্যাপক রয়েছেন। প্রথম থেকে আজিজুল দা বলেছিলেন এটা আসলে আইওয়াশ, মমতা ব্যানার্জিও বলেছিলেন, আজিজুল দাও বলেছিলেন। গোপাল গয়ালি সিএ আন্দোলনকারী রয়েছেন, লিটন বিশ্বাস সিএ আন্দোলনকারী রয়েছেন। আমি রাজনৈতিক প্রসঙ্গে যাওয়ার আগে আমি জিষ্ণু দাকে জিজ্ঞেস করছি, জিষ্ণু দা, এটা
কিন্তু মেনে নেওয়া যায় না। এত সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষ, হিন্দু শরণার্থীদের নাম, সেগুলো এত কিছু হলো, এত শক্ত আইন, তারপরেও কিছু হিন্দু শরণার্থী তারা বাংলার জেলে জেলে পড়ছে, তাদেরকে নাকি পুলিশি হয়রানি করা যাবে না, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে জেলে পাঠাচ্ছে। এখন মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম নেই। এই বনগা এবং এই গোটা উত্তর চব্বিশ পরগনা নদিয়া বেল্টে এত মানুষ আপনাদের দিকে বা ভারত সরকারের দিকে তাকিয়ে থাকে, বিজেপির দিকে তাকিয়ে থাকে, তাদের কি দোষ বলুন তো জিষ্ণুদা? দেখুন, এই সিএ আন্দোলনের সঙ্গে যারা ছিলেন, যারা এই মানুষরা যাদের আপনি বললেন যে যাদের নাম ওঠেনি, তারা দুটো দেশের স্বাধীনতা এনেছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পূর্ববঙ্গের হিন্দু সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনে এদের রক্তই, এদের বাড়ির সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। তারাই অত্যাচারিত হয়ে ওই দেশ থেকে এখানে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু আপনি যে বললেন যে এখনো পর্যন্ত নাম ওঠেনি কেন, যদি আপনি দেখেন তাহলে ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশন থেকে শুরু করে, মানে স্টেট লেভেল স্টেট এম্পাওয়ার্ড কমিটি থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির তারা এই যে এত কিছু বলছেন না, যে দত্তা এটা নিয়ে সুপ্রিম কোর্টে উনি বলতে গেলেন। যদি দেখেন কি কি কারণের জন্য একজন সব কিছু হারিয়ে তার মায়ের সামনে মেয়ের সামনে মা ধর্ষিতা হয়েছেন, তার বাচ্চাটাকে নিয়ে কোনো মতে এখানে চলে আসতে পেরেছেন, তার কাছে যা যা প্রশ্ন করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে, তারপরে স্টেট এম্পাওয়ার্ড কমিটিতে তাদের নাম যেভাবে বাদ দেওয়া হয়েছিল, যে কোনো হৃদয়বান মানুষের তাদের প্রাণ কাঁদবে। আমার একটা প্রশ্নটা এতদিন ধরে যারা কাজ করেছেন, ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির একেবারে নিচে যিনি কাজ করেছেন, আপনাদের একটু মায়া মমতা কিছু ছিল না? আপনারা এই মানুষগুলো, তাদের তো আর কোনো জায়গা নেই যাওয়ার। তাদের যদি আপনারা ভারতবর্ষে না রাখেন, তারা কোথায় যাবেন? তারা তো লাগাতার অত্যাচার সহ্য করার পরে এখানে এসেছেন। তিনটি কারণে হয়েছে। প্রথম কারণ আপনি বললেন যে বিভ্রান্ত করা হয়েছে লোকে। এটা যদি আজ থেকে যবে থেকে কাজ শুরু হয়েছিল তবে থেকে যদি তারা করতেন, তাহলে এতদিনে অনেকটা এগিয়ে যেত। প্রাথমিকভাবে আমাদের বাঙালি হিন্দুর ইতিহাসে এই সব অপরাধীদের নাম লেখা থাকবে যারা সিএএতে মানুষকে আবেদন করতে বাধা দিয়েছিলেন, ভুল বুঝিয়েছিলেন। দ্বিতীয়ত, কিন্তু তারা ভুল বুঝলেনও বা কেন জিষ্ণুদা? মানে এটা তো নিজের ভালো তো অনেক মানুষ যাদের মানসিক স্থিতিশীলতা নেই তারাও বোঝে। দেখুন, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি যে জায়গায় আছেন সবটা দেখতে পাচ্ছেন, বার্তায় ভিউ থেকে দেখার পরে বলছেন। একজন গ্রামের মানুষ, যিনি সব কিছু ছেড়ে বাংলাদেশ থেকে এসে পালিয়ে এসেছেন এবং প্রতিনিয়ত পুলিশ প্রশাসন তাদের উপর অত্যাচার করছে। আজকে সিএ এর এটা আসার আগে পর্যন্ত পূর্ব বাংলার মানুষের জন্য কেউ কখনো বলেনি। এই সবকটা স্টেশনে এরা সকলে আছেন যারা উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে যুক্ত। পুলিশের নিয়মিত টাকা খাওয়ার ব্যবস্থা ছিল যে পূর্ব বাংলা থেকে আসা মানুষ। এই যে স্বপ্না শীল এবং দুলালচন্দ্র শীল গুসকারার মানুষ, আপনারা বলেন না যে এদেরকে নিয়ে যাবে ডিটেনশন ক্যাম্পে। পশ্চিমবাংলার এই সরকার, রাজ্য সরকার বর্ধমানের জেলে ডিটেনশন করে রেখেছিলেন এদেরকে, দুজনকে, পতিপত্নীকে। তাদের অপরাধ কি? তারা ওখানে না থাকতে পেরে এখানে বাঁচার জন্য এসেছেন। দেখুন, যে অপরাধ এই কেউ কোনো ক্ষেত্রে ধরুন পোস্ট অফিসের বা অন্য জায়গায় রাজনৈতিক ইউনিয়নের চাপের জন্যে, কোনো ক্ষেত্রে সরাসরি রাজনৈতিক দলের চাপের জন্য, যারা এই অসহায় মানুষগুলোকে ঠকিয়েছেন তাদেরকে, ওই যে বললেন দত্তা, তার থেকেও খারাপ, কোনো জায়গায় কুমারের ইউটা ভুল করে লেখা নেই, তার জন্য তার কাগজটাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন, তাকে এফিডেভিট করে তারপরে আসতে হয়েছে। যদি সিএএতে কি অত্যাচার হয়েছে যারা সিএএ আবেদনকারী সেটা নিয়ে যদি লেখা যায়, যদি দেখানো যায়, যে কোনো মানুষের চোখে জল এসে যাবে। সেই তুলনায় এসআইআরে, এরা বলছেন এসআইআরে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সিএএতে মানুষকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার তুলনায় এসআইআরের কিছু নয়। আমাদের যেটা মনে হয় যে বাঙালি সাধারণভাবে এর বিরুদ্ধে একটা সামগ্রিক চেতনা করা উচিত। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই যে সময়টা দেওয়া হয়েছে
যে এম্পাওয়ার্ড কমিটির আরও দুটো প্যারালাল ভার্টিক্যাল তৈরি করা হয়েছে। আমরা যদি সত্যি মনে করি যে আমাদের নিজেদের ভাষায় কথা বলা মানুষগুলোর, অসহায় মানুষের জন্যে কিছু করা প্রয়োজন, আগামী 7 দিন 8 দিন আপনারা নিজেদের সময় বের করে ওই মানুষদের সহযোগিতা করুন। ঠিক, এবং 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 তার পাশাপাশি এটাও বোঝার প্রয়োজন আছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বাঁচাতে পারলেন না, না এসআইআর আটকাতে পারলেন, না সিএ আটকাতে পারলেন, না ওয়াকফ আটকাতে পারলেন। উনি যেটা করলেন সেটাকে চলতি বাংলা ভাষায় বলে ঘেঁটে দেওয়া এবং অনেককে মিসগাইড করা, ভুল বোঝানো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে ভুল বোঝানোর চেষ্টা করেছিলেন। আজিজুলদার কাছে যাব, আজকে আজিজুলদা তিনি জিতলেন না, তাদের জন্য বড় পরাজয় অপেক্ষা করছে সেটা সময় বলবে, কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক কীভাবে লোক খেপিয়েছিলেন, সিএতে নাম তুলতে বারণ করেছিলেন এবং আপনাদের মধ্যেই বহু মানুষ তারা সেটা বুঝে গেছিলেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ঠিক ভারত সরকার ভুল, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ঠিক ভারতের সংবিধান ভুল, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ঠিক ভারতের আইন প্রশাসন কানুন আদালত সমস্ত ভুল। একটা ভ্রম সৃষ্টি হয়েছিল, সেই ভ্রমটা কেটেছে বোধহয়, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। তারপরেও যুদ্ধকালীন তৎপরতাতে এই মুহূর্তে কমিটি যেটা তৈরি হয়েছে তার আরও ডিটেল আমরা দেখাবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনি। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, প্রতারণা করছে, এর বড় শাস্তি। কি লিখছে ভালো করে পড়ুন, আমি পড়ে দিই যারা এখনো পড়েননি। লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি, টু হোম সেভার ইট মে কনসার্ন, বলে কি বলছে, দিস ইজ টু সার্টিফাই, মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরো ক্ষতি করছে। 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশী। এই মুহূর্তে লিটন বিশ্বাস রয়েছেন, সিএ আন্দোলনকারী। লিটন বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সে কথাগুলো কি মিথ্যা কথা? আর যদি সত্যি কথা হয় তাহলে ভারত সরকার কেন ব্যবস্থা এতদিন অবধি নেয়নি? আর যদি মিথ্যা কথা হয় তাহলে আপনি যাদের জন্য আন্দোলন করছেন তারা নিজেদের ভালোটা না বুঝে এভাবে এতটা সময় নষ্ট কেন করলেন এবং এখন কেন সিএ এর জন্য তাদের লাইন দিতে হচ্ছে, এম্পাওয়ার্ড কমিটি আসতে হচ্ছে? হ্যাঁ মুগ্ধা, আসলে সিএস সার্টিফিকেটের একটা জায়গায় রয়েছে, সেখানে রেট্রোস্পেক্টিভলি এফেক্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ উনি যেদিন ভারতবর্ষে প্রবেশ করেছেন, ফ্রম দ্য ডেট অফ হিজ এন্ট্রি ইনটু ইন্ডিয়া, সেই দিন থেকে তিনি নাগরিক হবেন। অতএব আজকে ডিক্লেয়ার করছেন মানে আজকে থেকে উনি নাগরিক হলেন না, উনি নাগরিক হলেন কিন্তু সেই যেদিন এলেন, ধরে নিলাম কেউ 1980 সালের 1 জানুয়ারি বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন, সেই দিন থেকেই তিনি কিন্তু নাগরিকত্ব তার চালু হলো, রেট্রোস্পেক্টিভলি এফেক্ট হলো। অর্থাৎ ওই দিন থেকে তার যত মানে বহু মানুষ এই মুহূর্তে জবাব চায় বাংলাদেশে, তাদের অনেকেই বলছেন যে আমি ভোটটা দিতে পারবো কি পারবো না। একদম ভোট দিতে পারবে, যদি কারো নাম না ওঠে সিএতে অ্যাপ্লিকেশন করলে আমার মনে হয় দৃঢ় বিশ্বাস 10 দিনের মধ্যে তারা সার্টিফিকেট পেয়ে যাবে, এবং সেই সার্টিফিকেট 10 দিনের মধ্যে, এবং সেটা 6 ফর্ম ফিল আপ করে। আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি, 10 দিনের মধ্যে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যাবে একদম। সেইভাবে কেন্দ্রীয় সরকার তার প্রিপারেশন নিচ্ছেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি আজিজুলদা, মানে লিটন বিশ্বাস যে কথাগুলো বলছিলেন, আপনি মুচকি মুচকি হাসছেন, কারণটা কি? মানে আপনারা এখনো মনে করছেন যে আপনাদের বিশাল ডিভিডেন্ড হলো এই সিএ এবং এসআইআর এর ক্ষেত্রে? দেখো, একটা সিনেমাও আছে বাংলাতে, ফাঁদে পড়িয়া বগা কান্দে রে। আসলে ফাঁদটা আমি নিজে তৈরি করলাম, সেই ফাঁদে আটকে গেলাম।
ব্যাপারটা সেই রকম হচ্ছে নাকি সেটা 2026-এর ইলেকশনের ফলাফল বলে দেবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখনো পর্যন্ত এসআইআরের যে ফাইনাল যে ভোটার লিস্ট বেরিয়েছে তাতে করে আমি দলমতের ঊর্ধ্বে উঠে আমি একটা কথা বলি, এখনো পর্যন্ত যারা বাদ গেছে তারা কোন দলের আমার কাছে বিচার্য বিষয় নয়, তারা কিন্তু দলিত, আদিবাসী, প্রান্তিক, সংখ্যালঘু, নিরক্ষর, অজ্ঞ মানুষেরা কিন্তু যাদের কাছে কাগজের অভাব আছে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এই মানুষগুলোর সঙ্গে কি কেন্দ্র সরকার থেকেছে? আমি বারবার বলে এসেছি, এর আগেও এই চ্যানেলে বসেছি, কেন্দ্রে যে সরকারটা চলছে এই সরকারটা হচ্ছে প্লুটোক্রেসির, তারা হচ্ছে প্যাট্রোনাইজার, মানি ব্যাগ এবং মানি পাওয়ারের রাজনীতি করছে, ফলে গরিব মানুষ যাদের হাতে টাকা নেই তারা ভোটাধিকার হারাচ্ছে, আর তাদের পার্লামেন্টে কয়লা চুরি, চাকরি চুরি, তোমার গরু চুরি, এগুলো কারা করেছে? আজিজুল দা, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসে বাড়িতে যারা থাকছে বলেনি স্যার, বলেনি বিষয়টা হচ্ছে কি বলতো, ভয় দেখাও তারপরে উদ্ধারকর্তার ভূমিকা পালন করো। ভয় তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, বলিনি আজিজুল দা, মমতা বন্দ্যোপাধ্যায় তো ভয় দেখিয়েছেন। আমি আপনাকেই সময় দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় যে বাইকটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এই বাইকটা শোনেননি, আপনার মনে করিয়ে দেওয়া উচিত। SIR = NRC, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন। আরো কি বলেছিলেন একবার শুনি, তারপরে আপনার প্রতিক্রিয়া নেব। আমি বলিনি, জননেত্রীর প্রতিক্রিয়া আগে, আপনার জননেত্রী শুনি না, একবার শুনি। এতদিন SIR করার টাইম পেলে না, ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি দিচ্ছ তুমি হামাগুড়ি, কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে, আর ক্যাঁ করে চিৎকার করছো। এতদিন কি করছিলে? 2016-তেও ক্যাঁ বলেছো, 2021-এও ক্যাঁ বলেছো, 2024-এও ক্যাঁ বলেছো, তারপরেই টাটা বলে দিয়েছো। ইলেকশন আসলে তোমার মনে পড়ে প্রভিশনালের কোনো গুরুত্ব আছে? 3 মাস, আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। আজিজুল দা, বলিনি, যেটা বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আগের বাইকটা তুমি বলছিলে তো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বলে মতুয়ারা নাগরিকত্ব, যদি আপনি বলেন এটা ঠিক কথা বলেছেন, আমি দীপ্তাশ্ব জজ, জিষ্ণু বসু এবং লিটন বিশ্বাসের কাছে গিয়ে এর উত্তর চাই, কারণ আমিও কিন্তু আপনার সাথে সেম পেজে। বাংলার নিপীড়িত সাধারণ মানুষের যদি গায়ে একটা আঁচও লাগে আমরা চুপ করে থাকবো না। হ্যাঁ, আমি যেটা বলিনি, আগে বলুন যে এটা আপনি লোক খেপাচ্ছিলেন না মিথ্যা কথা বলছিলেন না সত্যি কথা? না, আমি একটা বলিনি, শোনো, একটু আগে বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই মানে মতুয়ারা তারা নাগরিকত্বে আবেদন করেনি। তাই যদি হতো তাহলে মতুয়ারা মমতার কথায় যদি সব কিছু পালন করতো, তাহলে মতুয়াল্যান্ডের যতগুলো বিধানসভা আসন, যতগুলো লোকসভা আসন, তাহলে তো তৃণমূলের জেতার কথা ছিল, তাই নাকি? কিন্তু তা তো হয়নি। তুমি আসনগুলো ধরে ধরে বলো, তুমি যেমন কোথায় কত বাদ গেছে, বাগদা থেকে বনগা, তুমি লোকসভা বিধানসভার সবগুলো দেখো কারা জিতেছে 2021 বা 2024-এ। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সবাই শোনেন, ডেমোক্রেসি। তবার ভোটাধিকার, কাকে কে ভোট দেবে তার নিজস্ব অধিকার, এই অধিকার তারা প্রয়োগ করে। সুতরাং নিজে ওই যে নিজের দায়িত্বকে ঝেড়ে ফেলা, অর্থাৎ তুমি নাগরিকত্ব সংশোধন আইন করলে আর তুমি সেই মানুষগুলোকে প্রভাবিত করতে পারলে না, বোঝাতে পারলে না যে নাগরিকত্বের আবেদন তোমাকে না করলে পরে তুমি নাগরিকত্ব পাবে না। আর তৃণমূল কংগ্রেস বারবার বলেছে এই মাটিতে জন্ম নেওয়া, এই মাটিতে বহু প্রজন্ম ধরে যারা বাস করেছে, গরিব মেহনতি মানুষ যারা বিভিন্ন উদ্বাস্তু পরিবারের মানুষ যারা, তারা কেন নতুন করে নাগরিকত্বের? বেশ, এর উত্তরটা জিষ্ণুদা হাত তুলছেন এবং তারপরে দীপ্তাশ্ব জজের কাছে। জিষ্ণুদা, আপনার বক্তব্য। মাটিতে জন্ম নেওয়া কারোর নাগরিকত্ব বাদ যাওয়ার কথা নয়, কিন্তু শাকিল আহমেদ খাগড়াগড়ের যে নায়ক, তাদের নাগরিকত্ব থাকা উচিত নয়। কিন্তু উনি যেটা বললেন যে 19-এ কেন হয়নি, ওনার মনে নেই যে ওনার উস্কানিতে স্টেশনের পর স্টেশন জ্বলছিল এবং তারপরে তৃণমূলেরই দুটো দলের মধ্যে সংঘর্ষ হয়ে জলঙ্গিতে বুকে গুলি করে একজনকে মেরে ফেলে দিল। তারা সিএএ এর বিরোধিতা করছিল। এই রকম একটা অবস্থা তৈরি করেছিলেন ওরা। একটা রাজ্যের মধ্যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, তার মধ্যে কি করা যেত? যখন করোনার অবস্থা হয়েছিল সেই সময় করা সম্ভব ছিল?
ঠিক যে সময় করার জন্য মানে সিএএ আইন প্রণয়ন করার জন্য অগ্রণী ভূমিকা নেওয়ার দরকার ছিল রাজনৈতিক এবং সমাজ সচেতন প্রত্যেকের, সেই সময় মানুষকে বিভ্রান্ত করে বাধা দেওয়া হয়েছে। এই বিভ্রান্ত করা এবং বাধা দেওয়াটা এই পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ ক্ষতি করেছে। আমি একবার একটা ব্রেকিং নিউজ দিয়ে দীপ্তাশ্ব যশের কাছে যাব। এই এমপাওয়ার্ড কমিটি, আবারও বলছি, যারা এখনও সিএতে আবেদন করেননি দয়া করে নিন। 10 থেকে 14 দিনের মধ্যে এই এমপাওয়ার্ড কমিটি দ্রুততার সাথে আপনাদের যে অ্যাপিল, সেই অ্যাপিল দেখছে এবং দেখে তার একটা আশাব্যঞ্জক জায়গা, অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার যে সার্টিফিকেট, সেই অবধি পৌঁছে যাওয়াতে সাহায্য করবে। একবার একটা ব্রেকিং নিউজ দেখে নিয়ে এই এমপাওয়ার্ড প্যানেল নিয়ে এই কমিটি, ভারত সরকারের তৈরি করে এই কমিটি, এমপাওয়ার্ড কমিটিতে নেতৃত্বে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার জেনারেল সেন্সাস, জনগণনার দায়িত্বে যিনি ডেপুটি রেজিস্ট্রার জেনারেল, তিনি এখানে থাকবেন। এর পাশাপাশি কমিটিতে গোয়েন্দা প্রধান বা আইবির ডেপুটি সচিব পদমর্যাদার অফিসার থাকবেন FRRO বা বিদেশ মন্ত্রকের যে কমিটি, সেই কমিটির সদস্যরা এমপাওয়ার্ড কমিটিতে থাকবেন ডেপুটি রেজিস্ট্রার জেনারেল, এবং তারাই পুঙ্খানুপুঙ্খভাবে এই গোটা যে প্রসেসটা, সেই প্রসেসটা দেখবেন। আমি দীপ্তাশ্ব যশের কাছে যাওয়ার আগে আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় এই যেভাবে সিএএ নিয়ে ভুল বুঝিয়েছিলেন বলে বিজেপি বলছিল, আর তৃণমূল বলছিল ফান্দে পড়িয়া বগা কান্দে রে, প্রথম থেকেই এমন একটা গন্ডগোলের আইন নিয়ে এসেছো, প্রমাণ করা যে আমি ভোটার, প্রমাণ করা আমি নাগরিক, তাতে এখন নিজেরা ফেসেছো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা শুনি, তারপর কাউন্টার নেব দীপ্তাশ্ব যশ বিজেপি মুখপাত্র থেকে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, প্রতারণা করছে। এর বড় শাস্তি কি লিখছে ভালো করে পড়ুন, আমি পড়ে দিই যারা এখনো পড়েননি। লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি, টু হোম সেভার ইট মে কনসার্ন, বলে কি বলছে, দিস ইজ টু সার্টিফাই, মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরো ক্ষতি করছে। 2002 ম্যাপিং করছেন SIR-এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশী। দীপ্তাশ্ব যশ, আপনার কাউন্টার। আমার হাতে এই মুহূর্তে 25টা সিএ সার্টিফিকেট আছে, আমি এগুলো আজকে নিয়ে এসেছি। এর মধ্যে 22 বছরের একটি ছেলে আছে যে 2003 সালে তার বাবা মা ওখান থেকে আসতে পারেনি, তার জেঠু জেঠিমা এখানে আছেন, মানে বাংলাদেশ থেকে। হ্যাঁ, সে 2003 সালে তার মোটামুটি 7-8 বছর বয়সে সে এখানে চলে আসতে বাধ্য হয়, এবং সেই থেকে সে তার জেঠু জেঠিমার কাছে আছে। বাবা মায়ের স্নেহটাই সে আজ অবধি পেল না। গৃহবধূ আছেন যিনি ওধার থেকে তার বাবা মা পরিবার ছেড়ে স্বামীর হাত ধরে এধারে চলে এসেছিলেন, তারা আবেদন করেছিলেন এবং সিএ পেয়েছেন। এবং এই সার্টিফিকেটের ওপরে কি লেখা আছে, সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। মমতা ব্যানার্জি যে কত বড় মৃত্যু, এই সার্টিফিকেট দেখলেই প্রমাণ হয়ে যায়। ডেট অফ এন্ট্রি এখানে লেখা আছে, যে তারিখ তারা দিয়েছেন সেই ডেটেই তারা এসছেন, সেই ডেট অফ এন্ট্রি দেওয়া আছে। এবং আমি আরও বলি, এই যে ছেলেটি অঙ্কুর রায়, এই ছেলেটি যখন SIR-এর হিয়ারিংয়ে একে ডাকা হয়, এ শুধুমাত্র সিএ সার্টিফিকেটটা জমা করে। আমি স্নেহবশত বলেছিলাম যে শুধুমাত্র সিএ সার্টিফিকেট জমা করো না, কারণ যদিও বা ইলেকশন কমিশন বলেছে, কিন্তু অনুপ্রাণিত ERO বা EROরা যদি সমস্যা করে তোমার স্কুলের সার্টিফিকেটটাও জমা করো। কিন্তু ও জেদের বসে শুধুমাত্র নিজের সিএ সার্টিফিকেট জমা করে। এবং যে 28 তারিখে যে তালিকা বেরিয়েছে ইলেকশন কমিশনের, খুব সুসংবাদ আমার কাছে, এবং ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে যে ওর নাম কিন্তু ওই লিস্ট থেকে কেউ কাটতে পারেনি। আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা সিএতে আবেদন করবেন
তারা যদি যখন সিএ সার্টিফিকেট পেয়ে যাবেন, তাদের কারুর একজনেরও নাম যদি কোনো এইআরও বা ইআরও ভোটার লিস্ট থেকে কাটেন, আপনারা আমাদের জানান, তার বিরুদ্ধে যা আইনি ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা আমরা নেব। আজকে ময়ূক উনি বলছেন যে বাংলাদেশি প্রমাণ হয়ে গেল। যারা ওপার থেকে এসছে তারা তো জানেই তারা বাংলাদেশ থেকে এসছে, তারা তো সেটা তাদের আচরণে, সংস্কৃতিতে, তাদের ভাষায় তারা কখনো সেটা লুকোননি। আসলে এই রাজ্যে যেটা করতে চাওয়া হচ্ছে, শরণার্থী আর অনুপ্রবেশকারী দুটোকে গুলিয়ে দিতে চাওয়া হচ্ছে। লাভলি খাতুনের সঙ্গে অঙ্কুর রায়কে গুলিয়ে দিতে চাওয়া হচ্ছে। আজকে যারা দুর্গাপুজোর অষ্টমীর দিন সারাদিন উপোস রেখে অঞ্জলি দেয়, আর যারা দুর্গাপুজোর অষ্টমীর দিন মা দুর্গার মূর্তি ভেঙে দেয়, তারা কখনো এক হতে পারে না। এইটা যতই মমতা ব্যানার্জি বা আজিজুল বিশ্বাসের মতো তথাকথিত শিক্ষিত ভদ্রলোকরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করুন, আমরা গোলাতে দেবো না। ময়ূক, এবার আর একটা প্রশ্ন, যে দেরি কেন হলো? তুমি জানো যে নাগরিকত্ব দেওয়ার অধিকার রাজ্যে থাকে ডিএমদের। প্রথমে এটা ডিএমদের দেওয়া হয়েছিল এবং এ রাজ্যের অনুপ্রাণিত ডিএমরা তারা 2 বছর কোনো হিয়ারিং করেননি, এবং তারপরে এই ডিএমদের এড়াতে ডিএলসি কমিটি তৈরি করা হয়, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। এবং যেহেতু একজন ডিএমের যা পাওয়ার, সেই সমান পাওয়ার একটা লোকাল কমিটিকে দিতে 5 জনের কমিটি তৈরি করতে হয় এবং তারপরে কাজ এগোতে শুরু করে। ময়ূক, আমি আরেকটু সময় নেব। আমি মেমারিতে একটি সিএ ক্যাম্প চালাই। সেই ক্যাম্প চালাতে গিয়ে আমার কী কী পরিস্থিতির সম্মুখীন হয়েছে। প্রথম দিন বর্তমানে যিনি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি ক্যাম্পটির উদ্বোধন করেন এবং তার পরের দিন আমার কাছে পুলিশ আসে যে আপনাকে এই ক্যাম্প বন্ধ করতে হবে, এই ক্যাম্প বেআইনি। আমি তখন তাদের প্রশ্ন করি যে আজকে যদি আমি একটা সহায়তা ক্যাম্প খুলে আমি কাউকে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে সহায়তা করি, তাহলে কি আপনি সেটাকে বেআইনি বলবেন? আপনি বলবেন না। এরপরে আমার মাইক খুলে দেওয়া হয় এবং সেখানে যারা লোকেরা না আসতে পারে সেই জন্য নিয়মিত পুলিশের টহলদারি শুরু হয়। এমনকি আমার ক্যাম্পের পাশে একটি দোকান আছে, সেই ছেলেটি কম্পিউটারের কিছু কাজ করে, কোনো সিজার লিস্ট ছাড়া সেই কম্পিউটারটি অবধি তুলে নিয়ে যাওয়া হয়। এরপরে আসি মেমারির আরেকজন তৃণমূলের নেতা নিত্যানন্দ ব্যানার্জি, তিনি পথসভা করে আমাকে মা বাপ তুলে গালাগাল করেন রীতিমতো, যাতে ওই ক্যাম্প বন্ধ হয় এবং একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। এবং 2 দিন আগের ঘটনা বলছি, এর আগের যে ক্যাম্পটি ছিল সেখানে চাপ দিয়ে আমাদের সেই মালিককে চাপ দিয়ে আমাদের অফিসটি সেখান থেকে তুলিয়ে দেওয়া হয়। আমরা এখন অন্য একটি জায়গায় ক্যাম্প করেছি, সেই মালিককেও গিয়ে চাপ দেওয়া হয়েছে যাতে আমাদের অফিসটি তিনি বন্ধ করে দেন, অর্থাৎ যাতে মানুষ এসে সিএ ফিল আপ করার জন্য কোনো সহায়তা না পেতে পারে। তাহলেই বোঝা যাচ্ছে ফান্দে পড়িয়া কোন বগা কাঁদছে। আরও একটু বলি ময়ূক, যে আজকে মমতা ব্যানার্জি বলছেন যে সিএ করলে বাংলাদেশি প্রমাণ হয়ে যাবে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এই 25 জনের একজনকেও আজ অবধি বাংলাদেশ যেতে দেওয়া হয়নি। পক্ষান্তরে উনি বোকা বানাচ্ছেন কাদের জানেন ময়ূক? উনি বোকা বানাচ্ছেন যাদের জন্য উনি হোলির সঙ্গে মুবারক জোড়েন। এইটা আমার একটা মেমারি বিধানসভার একটি বুথের ভোটার লিস্ট, যেটা 28 তারিখে বেরিয়েছে, সংখ্যালঘু প্রধান ভোটার লিস্ট। সেখানে একটি বুথে 67 জন সংখ্যালঘুকে আন্ডার অ্যাডজুডিকেশন করে রাখা হয়েছে, অর্থাৎ এইআরও ইআরওরা তাদের ডকুমেন্ট জমা করেনি। এবং এই বুথটি আমার গ্রামের পাশে, আমি এদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনি, এরা সাতপুরুষের বাসিন্দা, এদের সবার 2002-এর লিঙ্ক আছে, কিন্তু তারপরেও ইচ্ছাকৃতভাবে এদেরকে ডকুমেন্টস আপলোড করা হয়নি যাতে এদের সঙ্গে মুর্শিদাবাদ বা মালদাতে আসা যে বাংলাদেশি মুসলিম বা শেখ শাহজাহানের মতো উত্তর 24 পরগনায় এসে বাংলাদেশ থেকে এসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা বাংলাদেশি মুসলিমরা যাতে বেঁচে যেতে পারেন। আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে নিই, খুব গুরুত্বপূর্ণ, কারণ এম্পাওয়ার্ড কমিটি খায় না মাথায় দেয়, এটা জানাটা গ্রামে গ্রামে মানুষের প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় লোক খেপাতে পারেন, মিনমিনে মিডিয়া এই খবরই ব্ল্যাকআউট করেছে। আমি অনুরোধ করব সেই সমস্ত মানুষকে, রাষ্ট্রবাদী মানুষজনকে, জাতীয়তাবাদী মানুষজনকে এই এম্পাওয়ার্ড কমিটি নিয়ে জানান আপনার পাড়ায় পাড়ায়। জবাব চায় বাংলার এই এপিসোডটি আপনারা শেয়ার করুন। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, এই ভারত সরকারের এম্পাওয়ার্ড কমিটি নিয়ে। এই এম্পাওয়ার্ড কমিটিগুলোই আবেদনপত্র, পরীক্ষা, নথি যাচাই এবং নাগরিকত্ব দেওয়ার বিষয়ে
সুপারিশ করার মূল দায়িত্বে থাকবে। এই কমিটি গঠনের ফলে আবেদনপত্র যাচাই এবং যথাযথ তদন্তের জন্য গোয়েন্দা সংস্থা, জনগণনা কর্তৃপক্ষ, বিদেশি নিবন্ধন কর্মকর্তা, ডাক বিভাগ এবং রাজ্যের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৈঠকও হবে। অর্থাৎ দ্রুততার সাথে কতগুলো ডিপার্টমেন্টকে কানেক্ট করে দেওয়া হচ্ছে। পোস্টাল ডিপার্টমেন্ট, সেন্সাস ডিপার্টমেন্ট, গোয়েন্দা বিভাগ অর্থাৎ আইবি, বিদেশি নিবন্ধন কর্মকর্তা অর্থাৎ ফরেন অফিস এবং তার পাশাপাশি রাজ্য প্রশাসন। লিটন বিশ্বাস আপনি হাত তুলছেন, মানে এটা করাতে আমি গ্রামে গ্রামে এই জিনিসটা পৌঁছে দিতে চাই। সিএ এর মাধ্যমে যদি কিছু মানুষ ফিরে আসতে পারেন, ভোটারদের যে সম্মান, যে অধিকার, সেটা যদি পেতে পারেন, তার থেকে ভালো কিছু হতে পারে না। এটা কি করে হবে, কি করে? একদম ময়ূকদা, যে সমস্যাটা হচ্ছিল দাদা বললেন একটু আগে, সেই সমস্যাটা কিন্তু একেবারেই মিটে যাবে। ওয়েটিং পিরিয়ড একদম কমে যাবে। আর যে ডিএলসিতে বা স্টেট লেভেল এম্পাওয়ার্ড কমিটিতে যে বাধাগুলি আসছিল, সেই বাধাগুলো অতিক্রম করার জন্যে নতুন করে যে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার, এতে সুবিধাই হবে। আর এর সঙ্গে আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে সবার জ্ঞাতার্থে 24 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত শরণার্থী হিন্দু বাংলাদেশ থেকে এসছেন, তাদেরকে কিন্তু পুলিশ আর অনুপ্রবেশকারী হিসাবে কিন্তু ট্রিট করতে পারবে না। পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ বেআইনি। এটা বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আপনারা একদমই এই ব্যাপারে সচেতন হয়ে যাবেন, ভয় পাবেন না। আপনারা 24 সালে 31শে ডিসেম্বরের মধ্যে আসলেই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এবং আরেকটা কথা বলবো, 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তারা অতি সত্ত্বর নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশান করেন, তাদের ভোটার লিস্ট থেকে নাম চলে গেছে, তারা অ্যাপ্লিকেশান করলেই অতি দ্রুত সার্টিফিকেট পাবেন এবং ভোটার লিস্টে নাম তুলতে সমর্থ হবেন। ধন্যবাদ। হিন্দু উদ্বাস্তুদের সংগঠিত হওয়া দরকার। এই যে অন্যায় এখানকার রাজ্য সরকার করছে, যে অন্যায়ভাবে তাদেরকে জেলে রাখছে, তাদেরকে ভয় দেখাচ্ছে এবং মিথ্যে কথা বলছে, তার জন্য পূর্ব বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের সংগঠিত হয়ে প্রতিবাদ করার দরকার। বেশ, আরেকটা জিনিস খুব পরিষ্কার, এই যে স্টেটে মানে এখানকার যে প্রতিনিধিরা আসছেন, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে গণতন্ত্রের যে একটা ভার্টিক্যাল এক্সিকিউটিভ, মানে লেজিসলেটিভের সঙ্গে তো এক্সিকিউটিভ আলাদা একটা, এখানে পুরোটাই দলদাসের মতো কাজ করেন। এই জায়গাটা আমাদের এই কয়েক বছরের, এই 10-12 বছরের ইতিহাসে কলঙ্কজনক একটা ইতিহাস হয়ে থাকবে, যে একজন আধিকারিক তার নিজের বিচার বুদ্ধি এবং সংবিধান না মেনে কোনো একটি রাজনৈতিক দলের কথায় সিএ এর এক একটা স্টেজকে কয়েক মাস, 8 মাস, 9 মাস, 10 মাস করে পিছিয়ে দিয়েছে। বেশ, আমি শুনুন আপনার কাছে আসছি। আমি গোপাল গয়ালিকে কিছুক্ষণের জন্য পেয়েছি, সিএ আন্দোলনকারী, বনগাঁ থেকে এই মুহূর্তে রয়েছেন। গোপাল, বাংলার মানুষকে এখনও জানানোর সময় আছে, এখনও হয়তো দেরি হয়ে যায়নি। এসআইআরের মাধ্যমে মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোটার লিস্টের নাম তুলতে পারবে কি পারবে না? যদি পারে, কিভাবে পারবে? এসআইআর এর নাম তোলার জন্য, এসআইআর এর নাম তোলার ক্ষেত্রে যে বিষয়টা আছে ক্রিটিক্যাল, তো সেক্ষেত্রে এখন একটাই পন্থা আছে, সেটা সিএতে আবেদন করতে। সিএতে আবেদন করে তাকে সিটিজেনশিপ সার্টিফিকেট পেতে হবে, তারপরই একজন উদ্বাস্তু তার নাম তুলতে পারবে। তার কারণ কমিশনের নির্ধারিত যে 13টা ডকুমেন্ট আছে, সেই কমিশনের নির্ধারিত 13টা ডকুমেন্ট যখন দিতে পারেনি, তখন কিন্তু তার এখন একটাই রাস্তা, সেটা হলো সিএতে আবেদন করে সার্টিফিকেট পাওয়া। কেন্দ্র সরকার এই মুহূর্তে যে 2টো এসএলসি ছিল, তার সঙ্গে আরো 2টো এসএলসি শুরু করেছেন, অর্থাৎ 4টে এসএলসি রাজ্যে শুরু হলো। এবং তার সাথে সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেমন উত্তর 24 পরগনায় 5টা ডিএলসি চলছে, নদিয়াতে 5টা ডিএলসি চলছে, এবং এই ডিএলসি গুলোর সংখ্যাও অতি সত্তর বাড়ছে একের পর এক নোটিফিকেশনের মাধ্যমে। এবং এই সিএতে আবেদন করলে পরে লিটনদা যেটা বললেন, যে খুব শর্ট পিরিয়ডের মাধ্যমে তাদের নাগরিকত্ব পাওয়ার যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে, এর জন্য কেন্দ্র সরকার একটা উদ্যোগী হয়েছেন এবং কেন্দ্র সরকারের এই উদ্যোগে উদ্বাস্তুরা উপকৃত হচ্ছেন। এবং উদ্বাস্তুদের জন্য, মতুয়া নমশূদ্র যারা ওপার বাংলা থেকে এসছেন, তাদের জন্য একটাই মাত্র রাস্তা,
এবং একটাই পন্থা আছে, সেটা হলো সিএতে আবেদন করে নাগরিকত্বের শংসাপত্র নিয়ে সেই শংসাপত্রের মাধ্যমে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টে নাম তোলা। আমার কাছে এরকম অনেক উদাহরণ আছে মহিউদ্দা, যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে এবং এবার এসআইআর এর মাধ্যমেই তারা আবেদন করেছিল 6 নম্বর ফর্ম ফিল আপ করে, তাদের এপিক নাম্বার জেনারেট হয়ে চলে এসেছে, তারা ভোটার আইডি কার্ড ডাউনলোড করেছেন এবং তাদের ভোট ফাইনাল লিস্টে চলে এসেছে। অনেকের ক্ষেত্রে অনেক উদাহরণ আছেন, যেমন আমার বাড়ির না, পাশেই কিন্তু অনেকে আছেন বনগাঁতে যারা এই 15,000 নাম বাদ গেল কি করে? বনগাঁতে তো প্রচুর মানুষজন হিন্দু শরণার্থী রয়েছেন, মতুয়া সম্প্রদায়ের রয়েছেন, হরিণঘাটায় রয়েছেন। বিজেপির যে সমস্ত জায়গা বিধানসভা, সেই সমস্ত জায়গাতে তো এতগুলো নাম বাদ গেছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এই নামগুলো কেন বাদ গেল? একবার শুনতে পারলাম না মহিউদ্দা। বলো বলো। আচ্ছা, গোপালের নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, আমি দীপ্তাশ্ব যশের কাছে এই একই প্রশ্ন নিয়ে যাচ্ছি। এই যে কৃষ্ণনগর উত্তর 3000, কৃষ্ণনগর দক্ষিণ 2200, রানাঘাট 6000 নাম বাদ গেছে, হরিণঘাটা 1500, মানে সব কি রোহিঙ্গা বা বাংলাদেশি মতুয়া সম্প্রদায়ের মানুষ নেই? তাহলে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ হচ্ছে কি করে দীপ্তাশ্ব? কিছু তো আছেই ময়ূর, ঠিক আছে। এবার যেটা বললাম যে নির্ভয়ে যারা ওপার থেকে এসছেন তাদের কারুর কোনো কথায় কান দেওয়ার দরকার নেই, সে তিনি যেই হন, তিনি যে পজিশনেই থাকুন, যে জায়গাতেই থাকুন, নির্ভয়ে সিএ আবেদন করুন, সিএর সার্টিফিকেট নিন। এখানে কোথাও লেখা নেই, আমি আজিজুলদাকে একটা সার্টিফিকেট দিয়ে যাব, উনি একটু আমাকে পরে জানাবেন যে কোথাও প্রভিশনাল কথাটা না, আজিজুলদা এখনই আছে, আজিজুলদার দীপ্তাশ্ব যশ একই ফ্রেমে থাকুক, আজিজুলদা উত্তর দিতে পারেন। আজিজুল্লাহ একটু শুনে নিন, জানি খারাপ লাগছে, গা জ্বলছে জানি, একটু তাও শুনে নিন কষ্ট করে। আমি কাটি না ভাই, না একটু শুনে নিন, আপনি জানি গা জ্বলছে, তারপরে আমি কাটি না, জোড়া লাগাই আমি। তো আমার কথা হচ্ছে এখানে একটা দেরির কারণ হচ্ছে যে কথাটা আমি বললাম যে ডিএমরা যখন তাদের হাতে ছিল তারা অনুপ্রাণিত হয়ে 8 মাস 9 মাস 10 মাস করে একটা কেস আটকে রেখেছেন, ফলে সার্টিফিকেট বেরোচ্ছিল না এবং সেই কারণে মানুষের মনে কিছু সন্দেহ ছিল। কিন্তু যখন সার্টিফিকেট বেরোতে শুরু করেছে, আমি বলছি ময়ূক, আমার ক্যাম্পে এখন নিয়মিতভাবে 100 জন করে লোক আসছেন আবেদন করার জন্য। এবং আমি এখানে আরেকটা ধন্যবাদ আমি দিতে চাইব যে আমি যখন 1 বছর আগে ক্যাম্পটা শুরু করি তখন আমি অন্ধের মতো হাতড়ে বেড়াচ্ছিলাম যে নোটারি যেটা করতে হবে সেই নোটারির ফরম্যাট কী। তখন গোপালদা আমাকে সাহায্য করেন নোটারি দিয়ে এবং প্রশাসনিকভাবে এবং অন্য ক্ষেত্রে যাতে চাপে না পড়তে হয় সেই জায়গায় সাহায্য করেন জিষ্ণুদা এবং আমাদের কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার, এবং আরেকজনের নাম আমি নেব লিটনদা। আমি তাকে বেশ কয়েকবার ফোন করেছি, কিছু কেস সেগুলো লাভের লাভ কি হচ্ছে, আমার স্পষ্ট উত্তর লাভের লাভ কিছু কি হচ্ছে? লিটনদা নিজেই বলুন। উদ্বাস্তু যারা তারা নাগরিকত্ব পাচ্ছেন এবং সেটা দ্রুত পেতে হবে। অনুপ্রবেশকারীদের উদ্বাস্তু মানুষজনের হয়ে রিপাবলিক বাংলা ময়ূখ রঞ্জন ঘোষ টানা কথা বলেছে, তাদেরকে এই মুহূর্তে দ্রুততার সাথে এটা করতে হবে। আজিজুলদা হাত তুলছিলেন, বলুন। হ্যাঁ, আমি যেটা বলছি, দেখো বিবেচনাধীন কত সেই সংখ্যাটা বাদ দিয়ে যারা বাদ গেছে সেই সংখ্যাটা বলি। রোহিঙ্গার জেলা তোমরা বারবার বলেছো, মুর্শিদাবাদ 14,985, মালদায় 18,282, আর নদিয়া সেখানে বোধহয় আমার মনে হয় রোহিঙ্গা খুব একটা নেই, 62,000 বাদ গেছে। এরা যারা বাদ গেছে ঝাড়গ্রামে ঢুকিয়েছেন, কোন জায়গায় বাদ রাখেননি। না, নদিয়ায় 62,000 সবাই সুপ্রিম কোর্টে তার জামিনের জন্য মামলা লড়তে গেছিলেন। 1,42,297 সব রোহিঙ্গা তো না, সব রোহিঙ্গা নয়, কিন্তু সবাই উদ্বাস্তুও নয়। উদ্বাস্তুদের আড়ালে অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইবেন না, বারবার বলেছে বিভাজনের বিরুদ্ধে, এই মাটিতে জন্ম নেওয়া সবাই এখানকার ভারতীয়। নতুন করে নাগরিকত্বের জন্য আরে যার কাছে আধার কার্ড আছে, ভোটার আপনারা ভুয়া আধার কার্ড দিয়েছেন। খাদে পড়িয়া বগা কান্দে ভোটার কার্ড তো শাহদানির কাছেও ছিল। প্রথম কথা বলছিলাম, শাহাদ আলীর কাছে দুখানা ছিল। খাদে পড়িয়া বগা কান্দে, বুঝেছো তো? দেখো এবার খেলাটা ভোটার কার্ড, আধার কার্ড
এই স্বপ্নাশীল দুলালশীল যাদেরকে আপনাদের এই পুলিশ ভোটার কার্ডেই তো অ্যারেস্ট আমরা করেছে, প্রধানমন্ত্রী নির্বাচন করেছি জিষ্ণুদা। তাদের কাছেও ছিল। এই ভোটার কার্ডেই তো আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছি। তাদেরকে কেন অ্যারেস্ট না করলেন? না, এই ভোটাররাই তো ভোট দিয়েছে প্রধানমন্ত্রী নির্বাচন। তাদের arrest করলেন কেন? শান্তনু ঠাকুরকে এমপি করেছি আমরা। তাদের arrest করলেন তাই কি না? কেন? 2008 প্রধানমন্ত্রীকে নির্বাচন করে এই ভোটাররাই তো। আপনাদের মুখ্যমন্ত্রী বলেছেন আধার কার্ড ভোটার কার্ড থাকলেই হবে। আমরা প্রধানমন্ত্রী 42 জন এমপি আপনাদের আচ্ছা আমি থামাচ্ছি, আমরা তো নির্বাচন করেছি। লিটন বিশ্বাস, এই ভোটার লিটন লিস্টেই তো। বিশ্বাস হাত তুলছেন। বেশ, দীপ্তাশ্ব, আমি লিটন বিশ্বাসকে সময় দিচ্ছি। লিটন কেন বিশ্বাস, চলে যাও? লিটন বিশ্বাস বলুন। আরে মানুষে আসো। বেশ, দীপ্তাশ্ব জজ এবং আজিজুল বিশ্বাসকে আমি থামাচ্ছি। দীপ্তাশ্ব জজ, আজিজুল বিশ্বাস আপনাদেরকে থামাচ্ছি। লিটন বিশ্বাসকে 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট সময়, লিটন বিশ্বাস আনইন্টারাপ্টেড বলুন। বলছি মৌকদা, বলুন ময়ূকদা, আপনার সময় বলুন। আমি শরণার্থীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছেন যে সিটিজেনশিপ সার্টিফিকেট করা ছাড়া কোনো রাস্তা নেই। কারো কারো প্ররোচনায় বা আশ্বাসে আপনারা ভেবেছেন যে এখানে বাই বার্থ ইন্ডিয়ান দেখিয়ে এখানকার থাকবেন, সেটার এখন আর কোনো প্রয়োজনই নেই। যেহেতু কেন্দ্রীয় সরকার সিটিজেনশিপ সার্টিফিকেটের সহজ শর্তে ব্যবস্থা করেছেন এবং যেদিন আপনি প্রবেশ করেছেন সেদিন থেকেই পাবেন। অতএব নির্দ্বিধায় আপনারা অ্যাপ্লিকেশান করুন। শুধু এসআইআর নয়, পরবর্তী জীবনের ক্ষেত্রেও কিন্তু অ্যাসিওরেন্স চান, আপনারা সুস্থভাবে জীবনযাপন করতে চান, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেভাবে আছেন, আপনারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশান করুন। খুব দ্রুত সার্টিফিকেট পাবেন এবং শরণার্থী আসার পরেও বাই বার্থ ইন্ডিয়ান দেখানো যে প্রচেষ্টা, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সেখান থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে অ্যাপ্লিকেশান করুন এবং সত্যি কথা বলে সার্টিফিকেট নিন। আইনি ব্যবস্থাটা এতটা শক্তপোক্ত করা হয়েছে, কোনো কিছুতেই আপনাদের কোনো প্রবলেম হবে না অ্যাপ্লিকেশান করলে এবং সার্টিফিকেট পেলে। আমি লাস্ট 1 মিনিট সময় আমার কাছে বাকি আছে এবং সেখানে আমি একটা প্রতিক্রিয়া প্রথমে শোনাতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখুন, আমি জানি না যারা হিন্দু শরণার্থীরা রয়েছেন বাংলাদেশ থেকে যারা আসছেন, তারা আর ঠিক কাদের থেকে এটা শুনতে চান যে তাদের কেউ বের করে দিতে পারবে না। মানে ভারতবর্ষের আইন নিয়ে তো বিল ক্লিন্টন বা ডোনাল্ড ট্রাম্প কথা বলবে না, বা ভারতবর্ষের একটি আইন তার নাগরিকত্ব নিয়ে তো নিশ্চয়ই সান্টাক্লজ কথা বলবে না, বা স্বর্ণাক্ষরে কোনো ইতিহাসের বইতে নিশ্চয়ই লিখে দিতে হবে না যে আপনাদেরকে আমি লিখিত দিলাম, স্বর্ণাক্ষরে লিখে দিলাম যে কেউ বের করতে পারবে না। সেটাও আছে, সেই গেজেটও ছাপা হয়ে গেছে, সেই আইনও বিভিন্ন দেওয়ালে দেওয়ালে চিপকানো হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তারা বলছেন যে হিন্দু শরণার্থীদেরকে কেউ বের করতে পারবে না। এর থেকে বড় সার্টিফিকেট, এর থেকে বড় আপনারা আশ্বস্ত করার মতন বাণী কার থেকে শুনতে চান? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না শেখ শাহজাহান? আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বলেছেন, কালকেও এসে বলেছেন, শুনুন। मतुआओं को डरने की कोई ज़रूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक हैं, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। আমি একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে বক্তব্য সেটাও আপনাদের শোনাতে চাই। আপনারা যারা মতুয়া সম্প্রদায়ের মানুষজন, আমি হিন্দু শরণার্থীদের বেদনাটা বুঝি। ময়ূক নিজেও এক উদ্বাস্তু পরিবারের সন্তান। একটা সময় পূর্ববঙ্গ থেকে 46-47 সালে আমার বাপ ঠাকুরদারাও চলে এসেছিল এখানে, কিন্তু সেই সময় যদি ভারতের প্রধানমন্ত্রী এভাবে বলতেন, আমার বাপ ঠাকুরদাদের মতন আরও অনেক মানুষ হয়তো এই বুকে বলটা পেত। প্রধানমন্ত্রী তো আজকে বলছেন, এর পরেও কোন সার্টিফিকেট, কোন আশ্বাস আপনারা চান বলুন তো? দেখুন, ये भी मोदी की गारंटी है। जो हमारे शरणार्थी है, जो मतुआ नाम शूद्र समुदाय के लोग हैं, जो पड़ोसी देशों में धर्म के आधार पर होने वाली हिंसा से बचने के लिए यहां आए हैं, उन्हें डरने की कोई जरूरत नहीं है। ऐसे साथियों को
संविधान ने भारत में रहने का हक दिया है। मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है। यहां बनने जा रही भाजपा सरकार मतवा, नामशूद्र, शरणार्थियों की बस्तियों में विकास के काम को और गति देगी। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH